আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বলছিস, সেন্ট মার্টিনে আবার আমেরিকান সৈন্য বা গোয়েন্দা কর্মকর্তা নিহত। এটা কখন হলো, কিভাবে হলো? এই ঘটনা ঘটেছে আজ থেকে দুদিন আগে। আপনাদের সকলের মনে আছে, আমাদের সেনা প্রধান হঠাৎ করে সেন্ট মার্টিন গিয়েছিলেন। হঠাৎ এটা বিভিন্ন পত্র পত্রিকায় এসেছিল যে আমাদের সেনাপ্রধান সেন্ট মার্টিনে গিয়েছেন। কেন গিয়েছেন, কি ব্যাপারে গিয়েছেন, কেউ জানে না। আসল ঘটনা হচ্ছে তার আগের দিন রাতেই সেন্ট মার্টিনের একটা হোটেলে, আবাসিক হোটেলের মধ্যে একজন আমেরিকান সামরিক গোয়েন্দা কর্মকর্তা নিহত হন। যদিও এটা বাংলাদেশের কোনো পত্র পত্রিকায় আসেনি, তারপরেও আপনার এই খবর চাউর হয়ে গেছে অলরেডি। যারা সেন্ট মার্টিনে আছেন, সেন্ট মার্টিনে থাকেন, তারা অনেকেই জানেন আসলে কি ঘটেছিল। এই লাস্টও সেম একইভাবে, যেটা ঢাকার ওয়েস্টিনে মারা যাওয়ার পরে যে সেই সেনা কর্মকর্তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, এর আগে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার মিলিয়ে 17 জন মারা গিয়েছিল, আপনারা সবাই জানেন। সেইভাবেই গত পরশুদিনও আবার আরেক আমেরিকান সেনা গোয়েন্দা কর্মকর্তা, এটা সম্ভবত নেভি সিলের কর্মকর্তা, নেভি সিল যেটা আমেরিকার সবচেয়ে শক্তিশালী নেভি সিল, যারা যেই গোয়েন্দা সংস্থাটি আপনার ওসামা বিন লাদেনকে মেরেছিল, সেই গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সেন্ট মার্টিনে নিহত হন। যদিও তারা বলছে যে এটা স্বাভাবিক মৃত্যু, আসলে স্বাভাবিক মৃত্যু নয়। বাংলাদেশ যে এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার মৃত্যুকূপ হয়েছে, এটার আরো একটি প্রমাণ হচ্ছে যে এই আমেরিকান সেনা গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু। আপনারা অনেকেই জানেন, অনেক জায়গায় খবর হয়েছে টুকটাক, কিন্তু সবাই বলছে না। যেমন আপনার ভারত বাংলাদেশ যে বর্ডারে ইন্ডিয়ান সৈন্য যেমন আছে, ইন্ডিয়ান রয়ের এজেন্টরা যেমন কাজ করছে, একইভাবে রাশিয়ান কেজিবির সদস্যরাও নিয়মিত কাজ করে চলছে। বাংলাদেশ ভারত বর্ডারের অনেক জায়গায় রাশিয়ান প্যারাট্রুপার দিয়ে অনেক গোয়েন্দা কর্মকর্তা সেখানে কাজ করছেন। এবং আপনারা জানেন যে গতকাল আবার ইন্ডিয়া K4 মিসাইলের টেস্ট করেছে বাংলাদেশের সমুদ্রসীমা একটু বাহিরে, বঙ্গোপসাগরে, যেটা ভারতের আয়ত্তে আছে সেই জায়গায়। সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা খুবই উত্তপ্ত। একের পর এক বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার লোক মারা যাচ্ছে বেঘরে, কেউ জানে না কে মারছে, কেউ বলতেও পারে না। এটা আপনার এই ঠান্ডা যুদ্ধ, মানে রাশিয়া এবং আমেরিকার একটা ঠান্ডা যুদ্ধের সময় এ ওর গোয়েন্দা মারতো, ও এর গোয়েন্দা মারতো, সেম পজিশন এখন হচ্ছে। এরই ভিতরে আপনারা আবার দেখেছেন যে আমাদের একটা মাদ্রাসার ভেতরে বোমা বিস্ফোরণ ঘটেছে, বেশ কিছু লোক আহত। তো বাচ্চাদেরই মাদ্রাসার ভিতরে হঠাৎ বোমা বিস্ফোরণ, সেখানে বোমা বিস্ফোরণের জিনিসপত্র পেয়েছেন, অনেক কিছুই পেয়েছেন। যেই বোমা তৈরির, এটা কেরানীগঞ্জে বিস্ফোরণের ছাদ টাদ সব উড়ে গেছে। 4টা শিশু আহত হয়েছে। তো নিহত হয়েছে কিনা সেটা এখনো কোথাও প্রকাশ হয়নি। আর নিহত হলো, এগুলো তো মাদ্রাসা এতিমখানা, এখানে হয়তো খবরটা সেভাবে প্রকাশ করবে না, কারণ নিহতটা গোপনই করে ফেলবে। বাকি 4টা আহত হয়েছে। এই যখন অবস্থা, গতকাল রাতের থেকে আবার দেখেছেন যে শাহবাগে আপনার হাদি চত্বর যেটার নাম দিয়েছে, সেখানে এনসিপি, তারপরে আপনার কি এটা দিনকিলাব না ইনকিলাব মঞ্চ, ওই যে শাহওয়াহাদির গ্রুপ, এরা সারা রাত ছিল, এখনো আছে, আগামীকালও থাকবে। এবং যে কোনো মুহূর্তে আবার এইখানেই বোমা ফেটে আবার 2, 4, 5 জন মারা যায় কিনা জানি না। তবে আপনাদের মনে আছে কিনা জানি না, আজ থেকে বেশ কিছুদিন আগে 18টা মাদ্রাসার কথা বলেছে, অনেকগুলো মাদ্রাসার নাম দিয়েছিলাম। তার মধ্যে মিরপুরের একটা মাদ্রাসা অলরেডি গায়েব, মানে এটা নাই আর, এটা রাতারাতি গায়েব হয়েছে, কেউ জানে না। এবং গতকালকে কেরানীগঞ্জের এটা দেখলেন। এরকম আরো অনেক মাদ্রাসা, এখনো যা রিপোর্ট আছে তাতে আরো 17টা মাদ্রাসাতে এইভাবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন ওইসব মাদ্রাসায় অবস্থান করছে, এবং সেখানে বিভিন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে, বোমা তৈরি করা হচ্ছে। এবং আপনারা জানেন যে ভারত বাংলাদেশ সীমান্তে, বাংলাদেশের ভূখণ্ডে আজ থেকে 3 দিন আগে বিজেপি কিছু
গোলা বারুদ ধরেছে, যেগুলোর মধ্যে তারা বলছে যে আরডিএক্স এবং ডেটোনেটর আছে, এবং ওরা বলছে যে এটা ভারত থেকে চোরাচালান হয়ে আসছে। আসলে তা নয়, এটা স্যাটেলাইট ইমেজ যেটা ইন্ডিয়া দিয়েছিল যে এই জায়গায় এই হচ্ছে, সেখান থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে। এরকম আরো বেশ কিছু জায়গা আছে, টোটাল সম্ভবত 57টা, এখন আরো বাড়ছে। তবে অবস্থা খুবই খারাপ। এই যে মার্কিন সামরিক গোয়েন্দা কর্মকর্তা যিনি মারা গিয়েছেন সেন্ট মার্টিনে, তিনি মারা গিয়েছেন গত পরশুদিন। আজকে আবার দেখলেন যে সেন্ট মার্টিনগামী একটি জাহাজে বিস্ফোরণ, সেখানে মারা গিয়েছে 4 জন। পত্রিকা বলেছে 1 জন, বাকি 3 জন কারা এরা মারা গেছে এটা আমরা কেউই জানবো না, কিন্তু এই 3 জনই সম্ভবত ওই গোয়েন্দা কর্মকর্তার সাথের কোন একটা অংশ, অথবা যারা কিল করিয়েছে এই গোয়েন্দা কর্মকর্তাকে, আমেরিকান গোয়েন্দা কর্মকর্তা যারা কিল করিয়েছে, এই 3 জনই হয়তো কিল করাইছিল, তাদেরকেও নিঃশেষ করে দেওয়া হলো। মানে হচ্ছে যে এরা এই জাহাজে ছিল, এদেরকে জাহাজ সহ উড়িয়ে দাও। বেশ কিছু ঘটনা, কোনটা আসলে যে কি হচ্ছে বা কি সেটা বুঝতে হলে চোখ কান খোলা রাখতে হবে। যে জিনিসটা আসলে এখন আমাদের চিন্তা করা দরকার, আপনি দেখেন 2024 সালে বাংলাদেশে যেই উত্থান হয়ে গেল জঙ্গিদের, সেখানে কিন্তু সবচেয়ে বড় ভিকটিম কিন্তু নারী। অর্থাৎ যে জঙ্গিবাদীরা বাংলাদেশ রাষ্ট্রটা আপনার দখল করতে চাচ্ছে, তাদের মূল থিওরিতেই আছে যে নারী থাকবে ঘরে। অর্থাৎ তারা এই ধরনের মা দিবস ইত্যাদি দিবসের কাজে তারা তাদের মতো করে তৈরি করবে, এবং নারীর যে নানামুখী আপনার সৃষ্টিশীল ভূমিকা বা সমাজে তাদের যে সমাজের উন্নয়নে রাষ্ট্রের উন্নয়নে তাদের যে ভূমিকা, সেটাকে তারা পুরোপুরি স্তব্ধ করে দিতে চায়। কিন্তু আমরা যেটা দেখেছি যে আমাদের সমাজে নারীরা শুধু মা নয়, সব দিক থেকে ভূমিকা রাখতে পারে। সারা পৃথিবী নারী দ্বারা উন্নত হচ্ছে, কিন্তু সেটা কিন্তু স্তব্ধ হয়ে যাবে আমাদের 24-এর জঙ্গিরা যদি আপনার এই দেশটা দখল করে রাখতে পারে। সুতরাং শুধু এই জন্য হলেও মানে 101টা কারণের মধ্যে এটাও একটা কারণ যে বাংলাদেশের বা যে কোনো দেশের অর্ধেক মানুষকে ওরা গৃহবন্দী করে, পোশাকে আশাকে নানান ধরনের শৃঙ্খলার মধ্যে বন্দী করে ওরা দেশ শাসন করতে চায়। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ ওদের এই চাতুর্যগুলা বোঝে না। কিন্তু আমরা দেখেছি যে 2024-এর জঙ্গি উত্থানের পর বাংলাদেশ কিভাবে আপনার সব সেক্টরে আপনার ধ্বংস হয়ে গেল, এবং কিভাবে সেই একটার পর একটা আপনার আমাদের মধ্যে আপনার একটার পর একটা দুঃসংবাদ আসছে, একটার পর একটা ট্র্যাজেডি আসছে। শুধু একটা ট্র্যাজেডি, আমরা আরো অনেক কিছুর জন্য অপেক্ষা করতে হবে। সুতরাং এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি শ্রদ্ধা জানাই যেসব নারী, আজকে আপনি আরেকজনকে দেখালেন যে তার সন্তান, এবং তিনি সহানুভূতি জানিয়েছেন যেসব সন্তানরা আজকে বাংলাদেশের এই যে দূতদের হাতে বাংলাদেশ পড়ে গেল 2024 সালে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করছে। আমরা 2024 সালে জঙ্গি উত্থানকালে দেখেছি কিভাবে আপনার এই জঙ্গিরা নারীদের ব্যবহার করেছে আপনার রাস্তায়। আপনার তারা অনেকগুলা নারী নামিয়েছে শুধু অভিনয় করার জন্য, কান্নাকাটি আপনার নানান ধরনের অভিনয় করে মানুষকে আপনার বিভ্রান্ত করেছে। ফলে আমাদের সমাজে ওই জিনিসটা যাতে ভবিষ্যতে আর না হতে পারে, এবং নারীর আপনার সর্বোচ্চ সৃজনশীলতা এবং নারীকে মানুষ হিসাবে যে মর্যাদা দেওয়ার আমাদের প্রয়োজন, সেটা রক্ষা করার জন্য হলেও কিন্তু আমাদের 24-এর এই জঙ্গিদের হাত থেকে বাংলাদেশটাকে কিন্তু উদ্ধার করতে হবে। জামাত এবং জঙ্গিরা যেভাবে নারীকে ব্যবহার করে, এইটা কিন্তু এইটা একটা ফেনোমেনাল হয়ে গেছে, এবং এটা বাংলাদেশে ছাড়া বিশ্বের এখন আর কোথায় আছে আমি জানি না। এইটাকে কিভাবে যারা সোশ্যাল সায়েন্টিস্ট তারা বা সাইকোলজিস্ট এটার একটা বর্ণনা দিতে পারে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার নারীকে একটা জেন্ডার ডিমিনিং মানে ইউটিলাইজেশনটা করছে এই জঙ্গি জামাতরা। আপনি দেখেন 24-এর জঙ্গি উত্থানেও নারী ব্যবহৃত হয়েছে, এবং আপনার এই যে এখন যে ইডেনে যেটা আপনি দেখালেন, এই সব জায়গায় নারীগুলাই কিন্তু সেলফ ডিমিনিংলি অর্থাৎ সেলফ হিউমিলিয়েটিংলি তারা চাচ্ছে যে তারা ওই অবস্থায় চলে যাক। এরা দেখবেন প্রত্যেকে যে ধরনের পোশাক আশাক পরে আসে, অর্থাৎ এটা নারী পুরুষ না, আপনি ছেলেগুলোও তো একই জালে বন্দী, কিন্তু সাথে সাথে এরা পরিবারের নারীদেরকে এমন ভাবে ইউজ করছে বা এক্সপ্লয়েট করছে, এটা কিন্তু আপনি যদি দেখেন পুরোপুরি এটা একেবারে বেসিক হিউম্যান রাইটস ভায়োলেট করে তারা এটা করছে। অর্থাৎ আপনি যদি
আপনার কথাটা হয়তো একটু দুঃখজনক হবে, আপনি আপনার একটা অটিস্টিক সন্তানকে যদি আপনি কোনো আপনার নিজের স্বার্থে ব্যবহার করেন, ফর এক্সাম্পল আপনি বা কোনো মানুষ তার দেখা গেল একটা অটিস্টিক সন্তান আছে, তাকে দেখিয়ে দেখিয়ে নানান সুযোগ সুবিধা নেয়। আর জঙ্গিবাদীরা যেটা করে, এই যে নারী পুরুষ, এই যে যেটা রুমা বলছিলেন যে অল্প বয়সী ছেলে মেয়েদেরকে এদেরকেও কিন্তু সাইকোলজিক্যালি কিন্তু অটিস্টিক করে ফেলছে, অর্থাৎ রিটার্ডেড করে ফেলছে। অটিস্টিক কথাটা যদি এখানে অন্য ধরনের কোনো নেগেটিভ কোনোটেশন হয় সেজন্য আমি এক্সপান্ড করলাম, মানে তাদের যে সাইকোলজিক্যালি এবং আপনার রিটার্ডেড করে, অর্থাৎ তাদের মানসিক বিকাশটা বন্ধ করে দিয়ে এবং নারীগুলোকে শুধু এক ধরনের আপনার জেন্ডার বেসড ইউটিলাইজেশন, এখানে আরো শব্দ আছে সেগুলো ইউজ করলাম না, আপনি এটা দেখবেন। এবং এটা আমরা কিন্তু ইয়েতেও দেখেছি, আপনি আইএস জঙ্গিরা যখন আপনার সিরিয়াতে করছিল বিভিন্ন জায়গায়, এবং তাদের জন্য কিন্তু মেয়েরা ইউরোপ থেকে চলে যাচ্ছিল, কিছু মুসলিম মেয়ে, বাংলাদেশি একটা মেয়ে তো বিখ্যাত হয়ে গেছে, 17-18 বছরের একটা মেয়ে গিয়ে কতবার সে আপনার ওইখানে প্রেগনেন্ট হয়েছে, এগুলা সব আমরা জানি। তো এই পুরো জিনিসটা, অর্থাৎ মানে একটা মানুষের কোন রকম মানসিক বিকাশের আগে জঙ্গিরা কবজায় এনে এই নারীগুলোকে কিন্তু আপনার এমন ভাবে ব্যবহার করছে, এইটা কিন্তু নারী তো না, এরা তো আসলে অনেকে বেশিরভাগই তরুণী, বয়সও হতে পারে, কিন্তু এদের আসলে বেসিক কিন্তু এটা একটা হিউম্যান রাইটস ভায়োলেশনের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষকে পশুর মতো করে ব্যবহার করা। এই জিনিসটা কিন্তু খুবই দুঃখজনক, বেদনাদায়ক, এবং আমাদের দেশের মানুষের এগুলা বোঝার গণহারে বা মানে অনেকের বোঝার এগুলা কিন্তু সক্ষমতাটা নাই। এখন আওয়ামী লীগের পরিস্থিতি আমার কাছে তো মনে হয় যে সারা বাংলাদেশে গত 2 বছরে আপনার ইউনূসের এই ডাকাততন্ত্রের 2 বছরের আপনার দুঃশাসনে এবং পরবর্তীতে তারেক রহমানের অতি দুর্বল একটা সরকার গঠন করে তারা যে গভর্নেন্স বলতে কিছুই বোঝে না, কিছুই পারে না, এবং কোনো ক্ষেত্রে যে তাদের কোনো আপনার সেন্সিবিলিটিটা নাই, অর্থাৎ কোনো ধরনের আপনার সংবেদনশীলতা কিন্তু তারা দেখাচ্ছে না। যদি আমরা এই হামের ঘটনাতে দেখি, আপনি দেখবেন, আমরা যদি কল্পনা করি যে তারেক রহমান সাহেব যেগুলো করছে প্রধানমন্ত্রী হিসাবে, উনি সাইকেল চালাচ্ছে, বাইসাইকেল চালাচ্ছে, ট্রাইসাইকেল চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, পোশাক আশাকে উনি মানুষদেরকে দেখাচ্ছে যে উনি প্যান্ট পরেন, শার্ট পরেন, শার্ট ইন করেন না, সাদা সিধে চলাচল করেন, এগুলো ঠিক আছে, রাজনীতিবিদরা এইসব স্টান্ট করে, আমি এগুলোকে টু সাম এক্সটেন্ট ওই দিক থেকে দেখি, এগুলো পজিটিভলি দেখি। কিন্তু যেই দেশের আপনার প্রতিদিন গড়ে 15 থেকে 20টা বাচ্চা গত 2-3 মাস ধরে মারা যাচ্ছে, সেই দেশের প্রধানমন্ত্রী আপনার, আমরা শুনি তাদের যে সমর্থক আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, এই যে উনি তো আবার অনেক ধরনের আপনার সিস্টেম করছে যেগুলা মানুষকে টানে, যেমন ওই যে একটা ছেলে আছে বিএনপির সমর্থক আব্দুল তুষার, তাকে নিয়ে গিয়ে নাস্তা করছে, ডিনার লাঞ্চ করছে, আবার অনেককে ডাকে, এরা এসে এসে যেগুলা বলে তাতে যেটা শুনি যে তারেক রহমান অনেক কিছু করার চেষ্টা করছে, বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তনের চেষ্টা করছে। তো এগুলো যখন করে, তাহলে তারেক রহমান, আপনি যে ভিডিওটা দেখালেন এর মধ্যে যে হামে যে শিশুটা মারা গেল, যে তার মাতা পিতা, তরুণী মাতা পিতা, তারা বিয়ের 11 বছর পর সন্তান পেয়ে সেই সন্তানকে আজকে হামের কারণে হারালো, অথচ হামের কারণে বাংলাদেশে কখনো এইভাবে শিশু মারা যায়নি। সেই জায়গাটায় আপনি দেখেন রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি করে এতটা অসংবেদনশীল থাকে। এটা তো একটা দুটো ঘটনা না, এটা কোনো দুর্ঘটনা না, যেখানে প্রতিনিয়ত ঘটছে। আপনার তারেক রহমান সাহেব স্ত্রীকে নিয়ে গাড়ি চালাচ্ছেন, খুবই ভালো, এটাতে আমি খুশি এবং ভাবা দিতে রাজি আছি। তখন যদি আপনার ওই সময়ে যদি একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, কোথাও যদি 2-4 জন মানুষ মারা যায়, সে অবস্থায় ঠিক আছে ওনার গাড়ি চালানো, কিন্তু যেখানে উনি সরকারে এবং সেই দেশে প্রতিনিয়ত এভাবে শিশুরা মানে মাতা পিতারা একটা ট্র্যাজেডির মধ্য দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন তিনি এতটা অসংবেদনশীল থাকেন কিভাবে? এবং সেটা যদি থাকেন, তখন তো আমরা আবার 2000 আপনার ওই 4 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলার যে তারেক রহমান, তার নিষ্ঠুরতাটাকে কিন্তু আমরা দেখি এই ভাবলেশহীনতা থেকে।
বিপরীতে আপনি যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কল্পনা করি, আমরা যদি চোখ বন্ধ করে, আমি আপনি বা রুমানন, আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে বলবো যে আপনারা যদি চোখ বন্ধ করে কল্পনা করেন একই জায়গায় শেখ হাসিনাকে, উনি কতটা বিচলিত হতেন, কতটা উনি এইটাতে কনসেন্ট্রেট করতেন যে এখনই কি করা যায়, এদের জন্য কি আলাদা একটা হসপিটাল ছেড়ে দেওয়া যায়, মানে এই ধরনের শিশুগুলোর জন্য জেলায় জেলায় কি করা যায়, উপজেলায় উপজেলায় কি করা যায়। শেখ হাসিনা ঠিক এই কাজটা করতেন এই মুহূর্তে। তারেক রহমান কিন্তু কিচ্ছু করছেন না। অর্থাৎ একটা জিনিস এখন বোঝা যাচ্ছে আমার কাছে, যে 24-এর জঙ্গি কোয়ালিশনে যারাই ক্ষমতায় আসছে, এরা মার্কিনীদের জোরে, মার্কিনীরা ওদেরকে প্রোটেকশন করবে, এই শক্তিতে এরা বাংলাদেশের মানুষের প্রতিদিনের জীবন যাপনের যে দুঃখ, যে কষ্ট, আপনার প্রতিদিন তাদের ঘরে যেভাবে দারিদ্র হানা দিচ্ছে, এগুলোর প্রতি তাদের কোনো ধরনের আপনার দৃষ্টি নাই। তারা মনেও করে না যে এগুলো সমাধান করা তাদের দায়িত্ব। আর শেখ হাসিনাকে আমরা কি বলবো, শেখ হাসিনার সাথে তো আমি আসলে বাংলাদেশের, আমি আগেও আমার একটা এর মধ্যে বলেছি যে আমরা যদি বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কল্পনা করি এবং বাংলাদেশে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর বাকি শাসকগুলোকে কল্পনা করি, আপনি জিয়াউর রহমান থেকে শুরু করে তারেক রহমান পর্যন্ত, আমরা যদি শাসক হিসাবে, মানুষ হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে, আমরা যদি তার দূরদর্শিতা হিসাবে আমরা যদি শেখ হাসিনাকে 1 নম্বরে রাখি, আমি তো আপনার 2 থেকে 100 পর্যন্ত কাউকে পাই না। সেই 101 নম্বরে গিয়ে আপনার কাউকে বসাতে হবে, সেটা যেই হোক। আর গত 2 বছরে আমরা যেটা দেখলাম, আমরা প্রথমে শেখ হাসিনা যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিলেন, উনি ছেড়ে দিয়েছেন জঙ্গিদের, যাতে জঙ্গিরা যেভাবে মানুষ মারছিল এবং জঙ্গিরা জঙ্গিদের মারছিল, আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও কিছু মানুষ মারছিল, এই যে মৃত্যুর সংখ্যাটা সীমিত থাকে যাতে নেমে আসে, এই জন্য উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন, এটা সুস্পষ্ট করেছেন ইউনূস বিভিন্ন আপনার অডিও প্রকাশ করে। তার পরবর্তীতে বাংলাদেশ যেইভাবে আপনার পেছনের দিকে আসলো, একদিক থেকে বাংলাদেশের অর্থনীতি যেভাবে চলে গেল, বাংলাদেশের যে আপনার ভূ রাজনৈতিক যে টানা পড়েন বিভিন্ন উচ্চাভিলাষী রাষ্ট্রগুলোর মধ্যে, সুপার পাওয়ার কিংবা অ্যাম্বিশাস সুপার পাওয়ার, সেই আপনার ইউএস, চায়না, ভারত, রাশিয়া, এদের চতুর্মুখী প্রেশার বলেন বা স্ট্রেস বলেন, এর মাঝখানে দেখে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে আপনার অত্যন্ত ব্যালেন্সড ওয়েতে সবার থেকে সমান দূরত্ব বজায় রাখার চেষ্টা করে রাষ্ট্রটা চালাচ্ছিলেন, এবং এই কাজটা আজকে যখন আমরা দেখি যে ইউনূস আসার সাথে সাথে পুরোপুরি দেশটা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চলে গেল, এবং পরবর্তীতে তারেক রহমানও কিন্তু সেই জিনিসটা অব্যাহত রেখেছে। এই অবস্থায় যখন আমরা দেখি, আমরা তখন শেখ হাসিনার আগের কথাগুলো যখন মূল্যায়ন করি, উনি যা যা বলে গেছেন, তখন তো দেখি যে বাংলাদেশে ভূরাজনৈতিক সমস্যা যা ছিল তার চেয়ে অনেক গভীর, এবং শেখ হাসিনা এইটাকে অতি কষ্টে কিন্তু চালিয়ে নিচ্ছিলেন, এবং যেইটা সঠিক পথ ছিল। সবচেয়ে বড় জিনিস আপনার বোঝার যে শেখ হাসিনার পথটা কত সঠিক ছিল, আজকে কিন্তু ইউনূস, তারেক রহমান তাদের অদূরদর্শী এবং আত্মঘাতী বলবো। আপনি দেখেন আজকে ইউনূস বাংলাদেশে কিন্তু বসবাস করতে পারবে না। এই ইউনূস যদি মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে না যায়, বাংলাদেশের মানুষের সাথে সে যত অপরাধ করেছে, বিশেষ করে আপনার শেষ অপরাধটাই তো শুধু অপরাধ না, এখন আমরা একটা জানছি যে সে হামের টিকা কেনেনি, বাংলাদেশের যত বাজেট ছিল সে সব বাজেট কিন্তু চুরি করেছে, এমনকি বাজেটের টাকা চুরি করেই কিন্তু ইউনূস তার ডাকাত বাহিনী কিন্তু থেমে থাকেনি। তারা আপনার বিদেশ থেকে ঋণ করেছে, যেখান থেকে পেরেছে ঋণ করেছে, করে সেই টাকাও চুরি করেছে। এইভাবে সব চুরি করে এখন আমরা একটা উপসর্গ প্রথম দেখলাম হামের। শুধু হামের কারণে ইউনূসের বিরুদ্ধে যেই ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এই ইউনূস বাংলাদেশে থাকতে পারবে না। বাংলাদেশে যদি তার কোনোদিন কবর হয়, আপনি দেখবেন এই কবর তুলে বাংলাদেশের মানুষ কিন্তু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাবে, না হলে কিন্তু বঙ্গোপসাগরে ফেলে দিবে। তার পরবর্তীতে এসেছে তারেক রহমান, অতি দুর্বল সরকার চালাচ্ছে। আপনি দেখেন বাংলাদেশে আসলে কোনো সরকারই এখন আর চলছে না, এদের সবাইকে প্রোটেকশন দিয়ে রাখছে কিন্তু এই আপনার এই অত্যন্ত আপনার ব্রেইন ওয়াশড জেনারেল ওয়াকার বাহিনী যদি এদেরকে প্রোটেকশন না দেয়, বাংলাদেশের মানুষ কিন্তু এদের সবাইকে কি করবে আজকে আমাদের জানা হয়ে গেছে। এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা যখন শেখ হাসিনাকে কল্পনা করি, আমার চোখে তো ভাসে যে একটা মানুষ কত উচ্চতায়, একজন রাষ্ট্রের নেতা হিসাবে, এবং তিনি আর এরা কত নিচের।
আপনি যেটা বললেন এগুলো আর কি বলবো, একজন প্রধানমন্ত্রী মানে হলো যে কি জানেন, আমরা অতীত রাজনীতিবিদরা স্টান্ট করবে এটা কিন্তু আসলে আপনার অপ্রত্যাশিত কিছু না, কিন্তু একেবারে চারিদিকে সবকিছুর প্রতি চোখ কান বন্ধ করে রেখে শুধু দিনের পর দিন স্টান্ট করে যাবে, এইরকম আপনার অবুঝ কাজ আমরা কিন্তু বাংলাদেশে আগে দেখিনি। আর আমি যেটা বলতে আমার শেষে শেখ হাসিনা সম্পর্কে যেটা কালকে আমার মনে হচ্ছিল, কালকে একবার দুইবার বোধহয় বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, তখন আমার কি মনে হয়েছে জানেন, আল্লাহ বাংলাদেশে এই মুহূর্তে কোনো বড় ভূমিকম্প দিও না, কিন্তু শেখ হাসিনা নাই, কে এইরকম একটা বড় ভূমিকম্প আসলে এটা ম্যানেজ করবে। মানে আমার মাথাটা এইভাবে কাজ করছে যে আল্লাহ ভূমিকম্প যদি দাও শেখ হাসিনার আমলে দিও, তারেকের আমলে দিও না। আমরা সেটা আশা করি না, কিন্তু আমার যে ইনস্ট্যান্ট একটা রিয়াকশন গতকাল দেখে যে আল্লাহ এখন যদি একটা ভূমিকম্পে যদি কোনো ধরনের অঘটন ঘটে তাহলে দেশটাকে বাঁচাবে কে? শেখ হাসিনা তো নাই। জাস্ট এটা আমার রিয়াকশন হয়েছিল। যাকে আমি যেটা আশঙ্কা করছি, আমরা তো একটা জিনিস মাত্র এখন ধরতে পারলাম, ইউনূস তো 1.5-2 বছরে কিছুই করে নাই বাংলাদেশের জন্য, আরো যে কি কি করে নাই এবং কোন বিপদ কখন আসবে সেগুলোর জন্য এখন বাংলাদেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে, কি কি হবে। এবং তারেক রহমানের সরকারেরও কিন্তু কোনো ধরনের আপনার এই মানে প্রিএমটিভ উদ্যোগ গুলা নাই শেখ হাসিনার মতো, যেখানে আপনার আগে থেকে একটা সমস্যার সমাধান করে রাখা। আসলে বাংলাদেশ যে বিপদে পড়ে গেছে এইটা থেকে যে কিভাবে আপনার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আওয়ামী লীগ সরকার ফিরে আসলেও কিন্তু এটা অনেক দিন লেগে যাবে এটাকে কিন্তু একটা আপনার সঠিক জায়গায় আনার জন্য। এবং তার আগে যেই ক্ষতি এরা করে যাচ্ছে এইটার যে সাফারার বাংলাদেশের মানুষ হবে এইটা ভাবতেও কিন্তু আমরা কিন্তু এটা মানে চোখ বন্ধ করে ভাবলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আর একটা জিনিস কি জানেন, আমার মনে হয় মানুষ খুব দ্রুত বুঝতে শুরু করছে এবং ভবিষ্যতে আমরা দেখবো যে অতি দ্রুত এমন একটা কিছু দেখবো যেখানে কিন্তু এই লোকগুলা যারা এখনো আপনার বেঘরে আছে যে না 24-এ জঙ্গি উত্থান করে বাংলাদেশকে দখল করে ফেলেছে, এরা কিন্তু বুঝতে পারছে না ওদের সামনে কি ধরনের কনসিকুয়েন্স কিন্তু ওয়েট করছে। প্রোগ্রাম হলো যে শেখ হাসিনার বিষয়ে আপনি যেটা আলাপ করতে চাচ্ছেন সেটা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার মনে হয় সারা বাংলাদেশে এখন মানুষ এমনকি যারা আপনার রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে সমর্থন করে না তারাও কিন্তু একটা জায়গায় এখন একমত হয়ে গেছে, বুঝতে পেরেছে যে এই দেশটা যে সমস্যা সংকুল একটা দেশ, এই দেশটাকে শাসন করা, এই দেশটাকে আধুনিক জীবনের স্রোতে আপনার নিয়ে আসা, এই দেশটাকে বিশ্বের স্রোতে মিলিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনার বিকল্প এখন পর্যন্ত কেউ নাই, যেটা আমরা এর মধ্যে একমত হয়েছি। আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশে তো আমরা সমস্যা নিয়ে কথা বলতাম না 2 বছর আগে বা 3 বছর আগে আমাদের সমস্যা ছিল শুধু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গিবাদী শক্তি, এছাড়া এই দেশের তখন কিন্তু কোনো সমস্যা ছিল না। আপনার যত গুণ খুন ইত্যাদি ইত্যাদি মিথ্যা অভিযোগ শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা হয়, এগুলো কি হয়েছিল, আপনার এখানে সেখানে 2-4টা জঙ্গিকে ধরা হতো, এদেরকে আপনার জেলে রাখা হতো, ওরাই এগুলাকে তিলকে তাল করে যে সব মানুষের বিরুদ্ধে আপনার ইয়ে হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে সারা বিশ্বকে কাঁপিয়েছে। কিন্তু বাংলাদেশে এদের বাইরে যে 16 মনে করেন 18 কোটির মধ্যে 2 কোটি যদি এই শ্রেণীর হয়, বাকি 16 কোটি মানুষের জীবনে নিরাপত্তা ছিল, নিশ্চয়তা ছিল, উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা ছিল। সারা পৃথিবীতে একটা ছেলে মেয়ে যদি মেধাবী, সে যদি পড়াশোনা করে ভালো ডিগ্রি নিতে পারে, তারপর তার ইউরোপে যাওয়া, আমেরিকায় যাওয়া, অস্ট্রেলিয়ায় যাওয়া, এই জায়গাগুলো তার জন্য উন্মুক্ত ছিল। এবং আমরা শুধু সম্ভাবনার কথা বলেছি, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার দিয়েছিলেন কি আপনার ভিশন 2021, যেটা উনি 2019 সালে কিন্তু অ্যাচিভ করেছিলেন। তারপরে উনি দিয়েছিলেন ভিশন 2041, যেটার উদ্দেশ্য ছিল যে 2041 সালের মধ্যে বাংলাদেশ যে কোনো উন্নত রাষ্ট্রের সমান হবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক। তারপর উনি দিয়েছিলেন ভিশন 2100, অর্থাৎ যেটাতে বাংলাদেশকে উনি আপনার ক্লাইমেট বিপর্যয় থেকে, বাংলাদেশের দক্ষিণাঞ্চল সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়া, উত্তরাঞ্চলে আপনার মরুকরণ হওয়া, এই প্রতিটা জিনিস থেকে প্রোটেকশনের জন্য উনি ভিশন 2100 দিয়েছিলেন। এবং প্রতিটা জিনিস যাতে সময় মতো অ্যাচিভ করা যায়, অর্থাৎ ভিশন 2041 উনি যেমন ভিশন 2019 উনি অ্যাচিভ করেছিলেন, এইভাবে প্রতিটা জিনিস অ্যাচিভ করার জন্য প্রতিটা ভিশন উনি অর্থনৈতিক উন্নতি করছিলেন, যে কত আমাদের জিডিপির প্রবৃদ্ধি কত হতে হবে, আমাদের বিভিন্ন সোশ্যাল সেক্টরে কি ধরনের উন্নতি করতে হবে, নারীর ক্ষমতায়ন কতটুকু করতে হবে, প্রতিটা কিন্তু পরিমাপ মতো হচ্ছিল।
সেই বাংলাদেশে আজকে আপনার যখন দেখা যাচ্ছে যে একেবারে অ্যাভয়েডেবল একটা শিশু মৃত্যুর মহামারীতে আমরা পড়ে গেছি, সেই জায়গায় থেকে আপনি শেখ হাসিনাকে যদি মূল্যায়ন করেন, আপনি এই মূল্যায়নটা যদি 2024-এর জঙ্গি উত্থানের আগে করতাম, তখন আমরা শেখ হাসিনাকে যেভাবে মহিমান্বিত দেখতাম এবং জঙ্গিদের এত অপপ্রচারের কারণে যেটা ঢাকা পড়ে থাকতো, আজকে কিন্তু অনেক বেশি মহিমান্বিত দেখি। এবং জঙ্গিদের অপপ্রচারগুলো যে পুরোপুরি মিথ্যা ছিল সেটা কিন্তু এর মধ্যে আমরা বিভিন্নভাবে বলেছি, প্রমাণ করেছি, এবং এটা বাংলাদেশের মানুষের কাছেও আজকে কিন্তু প্রমাণিত। এই জায়গায় থেকে আর শেখ হাসিনার ব্যাপারে আরেকটা জিনিস আমি বলবো যে ওনার নেতৃত্ব নিয়ে আলোচনাটাই আমার কাছে অবান্তর মনে হয়। কারণ বাংলাদেশে শেখ হাসিনা যেই উচ্চতায় রাষ্ট্র শাসনে কিংবা মানুষের প্রতি ভালোবাসায়, দরিদ্র মানুষকে প্রোটেকশন দেয়, ওনার সোশ্যাল সিকিউরিটি